পয়লা সেপ্টেম্বর ২০২৫ আফ্রিকাতে কাটিয়ে ফেলেছি ২টো দিন ২টো রাত। শেষ ৪৮ ঘন্টায় পরিচিত হয়েছি আফ্রিকার বন্যপ্রাণী কিংবা সভ্য জনজীবনের সঙ্গে। ডায়েরির পাতায় লিখেছি একের পর এক অভিজ্ঞতা। নিজেকে প্রশ্ন করেছি বারবার, একজন সোলো ট্রাভেলার হয়ে আফ্রিকায় পৌঁছানো, তারপর সাফারি গাড়ি নিয়ে একের পর এক ন্যাশনাল ফরেস্ট ঘুরে বেড়ানো আদৌ কি সহজ ছিল? উত্তর মিলেছে মন থেকে, কেন নয়, ইচ্ছেটাই শেষ কথা। কিন্তু যারা বাজেট ট্রাভেল করবেন বা শেয়ারিং, তাদের জন্য একটা এপিসোড করলে কেমন হয়? আফ্রিকায় বেড়াতে এসে একদল অচেনা মানুষের সঙ্গে কোনো একটা ন্যাশনাল পার্কে সারাদিন সাফারি করা, সেই সঙ্গে তার ভালো এবং খারাপ দিক সব কিছু তুলে ধরলে আগামী দিনে আফ্রিকা ট্রিপ হয়তো বাঙালি দর্শকদের কাছে একটা ভালো টিপস হতে পারে। আর এই ব্যাপারে বেছে নেওয়া যেতেই পারে কেনিয়ার আরও একটা ন্যাশনাল পার্ক, অ্যাম্বোসেলি। এটা ওয়ান ডে সাফারি ট্যুর, অর্থাৎ খুব সকালে নাইরোবি থেকে বেরিয়ে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক দেখে সন্ধ্যায় নাইরোবি ফিরে আসা। আফ্রিকার বাজেট অনুযায়ী অনেকটাই সস্তা। পয়লা সেপ্টেম্বর ২০২৫, সময় সকাল ৫টা বেজে ২২ মিনিট। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত মেরে কেটে ৪ ঘন্টা ঘুম হয়েছে। তারপর ৫টা ৫-এ ফোন এসছে যে ড্রাইভার ইজ ওয়েটিং ফর ইউ। ঘুমের মধ্যে ওই স্বপ্ন দেখছি যে আমাকে পিক আপ করে নিয়ে যাচ্ছে, স্টেশনে নিয়ে যাচ্ছে, এই সেই ভুলভাল স্বপ্ন। উঠে জামা কাপড় পরলাম, তারপর চা তো খাইনি, সময় পাইনি, যা ছিল সামনে টুকটাক ব্যাগে বললাম, দিয়ে নিচে এলাম। যারা আফ্রিকা সিরিজের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখছেন, তাদের হয়তো জানা আছে আমার মোম্বাসা থেকে নাইরোবি ফিরে এসে অনেক রাতে রান্নাবান্না করে তারপর শয্যা গ্রহণ করার অভিজ্ঞতা। আবারও বেরিয়ে পড়া ভোরের আলো ফুটতে না ফুটতেই। গন্তব্য অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক। যারা গল্পটা মন দিয়ে শুনছেন, তাদের তরফ থেকে শুরুতেই একটা লাইক হয়ে যাক। শুরু আমাদের জার্নি, সময় সকাল ৬টা ৮ মিনিট। আর এখান থেকে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক হচ্ছে ১৯৩ কিলোমিটার, সময় লাগতে পারে ৩ ঘন্টা মতো। যারা যারা এই সাফারিতে যাবে না, তারা যে জায়গায় থাকবে সেখান থেকে পিক আপ করা হবে। এই জন্য টাইমটা ভোর ৫টার সময় দেয়। আমাকে পিক আপ করলো, তারপরে এয়ারপোর্টের এখান থেকে আরেকজনকে পিক আপ করলো। শেয়ারিং সাফারির ক্ষেত্রে ব্যাপারটা কি হয় একটু ক্লিয়ার করে দিই। কোনো একটা বিশেষ সংস্থার থেকে সাফারি বুক করলে নাইরোবি শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের পিক আপ করা হয় যারা এই সাফারি বুক করেছে। আর সাফারি বুক করার সময় লোকেশন সিলেক্ট করে দিতে হয়। খরচ পড়েছিল ভারতীয় টাকায় ১৩,১৪১ টাকা। তবে আমার পরামর্শ, কেনিয়াতে আপনি যে ন্যাশনাল পার্কে সাফারি করুন না কেন, সেখানে একটা রাত থেকে এই সাফারিটা পরপর ২ দিন করবেন, তাহলে অনেক কিছু দেখতে পাবেন। আর নাইরোবিতে ২ দিনের জন্য আমি যে অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম, তার খরচ পড়েছিল ৫,০০০ কেনিয়া শিলিং, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ৩৪০০ টাকা। নাইরোবিতে কিন্তু আপনারা বিভিন্ন বাজেটের হোটেল পাবেন, বা আপনারা চাইলে এয়ারবিএনবি বুক করতে পারবেন, যেখানে আপনারা রান্না করতে পারবেন, মানে কুকিং ফেসিলিটি রয়েছে। ভিডিওর এই অংশটা একটু বোর লাগতে পারে, তবু বলে রাখি, এই সেপ্টেম্বর মাসের শেষ দিকে কলকাতা থেকে নাইরোবি রিটার্ন ফ্লাইটে একজনের খরচ ম্যাক্সিমাম ৫০,০০০ টাকা। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে খরচ কিছুটা কম করা যায় বিভিন্ন অফার বা ব্যাংকের কার্ড ইউজ করে। আর নাইরোবি শহরে অ্যাকোমোডেশন বুক করার ক্ষেত্রে সিটি সেন্টার, এয়ারপোর্ট সাইট কিংবা ওয়েস্টল্যান্ড, এই এলাকাগুলো বেছে নিতে পারেন। এইসব এলাকায় হোটেল নিলে ২ দিনের জন্য খরচ হতে পারে ডবল বেডরুম ঠিকঠাক বাজেটে ৪,৫০০ থেকে ৫,৫০০। যারা আপনারা কেনিয়া আসছেন না, তারা যদি মনে করেন যে আমরা কোন জায়গায় হোটেল নেব, কোনটা ভালো হবে, তাহলে আমি বলবো যে ওয়েস্টল্যান্ডস বলে যে এলাকাটা আছে বা চত্বরটা আছে, সেখানে আপনারা অ্যাকোমোডেশন বুক করুন। ট্রান্সফার বলুন বা হোটেল, রেস্টুরেন্ট, সব কিছু কিন্তু ওই চত্বর খুব ভালো, ওয়েস্টল্যান্ডস। এক্ষেত্রেও বিভিন্ন হোটেল বুকিং থার্ড পার্টি অ্যাপ থেকে হোটেল বুক করলে ভালো ডিসকাউন্টও পাওয়া যায়। উইগো অ্যাপ থেকে কেনিয়ার ই ভিসাও করা যায়। আফ্রিকা ট্রিপে একজনের কত খরচ হতে পারে তার একটা রাফ আইডিয়া পেয়ে যাবেন উইগো অ্যাপ থেকে, যেটা অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সানেই অ্যাভেলেবেল। রাত ফুরিয়ে দেখা দিল ভোরের আলো। আফ্রিকায় আরও একটা সকাল। গন্তব্য অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক। আর মনে অনেক প্রশ্ন। আচ্ছা, যারা অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক সাফারি করবেন, তাদের জন্য আমি কয়েকটা তথ্য দিয়ে রাখি, ভালো করে মন দিয়ে শুনুন। অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক হচ্ছে কেনিয়ার আরও একটা ন্যাশনাল পার্ক। যেমন হচ্ছে মাসাই মারা ন্যাশনাল পার্ক, তেমনি অ্যাম্বোসেলি হচ্ছে একটা ন্যাশনাল পার্ক। এবার অ্যাম্বোসেলি আপনি কেন যাবেন? ওখানে তো আফ্রিকার যে বিগ 5, সেই বিগ 5 অ্যানিম্যাল রয়েছে, সেই সাথে ওখান থেকে আফ্রিকার যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো, সেই কিলিমাঞ্জারোর ভিউ পাওয়া যায়। অ্যাকচুয়াল ওই অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কটা হচ্ছে
এই কেনিয়া আর তানজানিয়া যে দুটো দেশ আছে সেই সীমান্তে বর্ডার লাগোয়া। কিলিমাঞ্জারো ন্যাশনাল পার্কটা পড়ে হচ্ছে তানজানিয়াতে আর অ্যাম্বোসেলিটা পড়ে হচ্ছে কেনিয়াতে। আর এই যাত্রাপথেই আমরা দেখলাম আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। বাট মাউন্ট কিলিমাঞ্জারো কিন্তু চাঁদের পাহাড় নয়, চাঁদের পাহাড় আলাদা। এটা হচ্ছে আফ্রিকার সবথেকে টপ পয়েন্ট। তো মাউন্ট কিলিমাঞ্জারো কিন্তু রয়েছে তানজানিয়াতে, বাট অ্যাম্বোসেলি থেকে কিন্তু এটা দেখতে পাওয়া যায়, এখনও দেখা যাচ্ছে। কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে এটা খুব সুন্দর লাগে। আর কেনিয়াতে আরও একটা পর্বত রয়েছে, সেটা হচ্ছে মাউন্ট কেনিয়া আর হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। তো এই অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য আপনাকে নাইরোবি থেকে আপনি অপশন পাবেন। কী কী অপশন পাবেন? প্রথমত হচ্ছে শেয়ারিং, যেমন আমি যাচ্ছি। প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু এখানে যদি আপনি গাড়ি বুক করেন ল্যান্ড ক্রুজার, সেক্ষেত্রে কিন্তু পার ডে আপনার পড়বে হচ্ছে $220 পার ডে পার গাড়ি। এবার যদি আপনি একা যান তাহলে ওই টাকাটা আপনাকে পে করতে হবে। যদি আপনারা 3-4 জন বা 5 জন বা ম্যাক্সিমাম 7 জন যাওয়া যায়, 7 জন যান, তাহলে টাকাটা সবার মধ্যে শেয়ার হয়ে যাবে। এবার অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কে জন্য আপনি ডে সাফারিও করতে পারেন বা ডে ট্রিপ করতে পারেন, যে সকালে গেলাম আমি পার্ক ঘুরে চলে এলাম। আবার আপনি 2 ডে সাফারিও রাখতে পারেন, যেখান থেকে সকালে বেরালাম, ওখানে পৌঁছালাম, ওখানে গেম ড্রাইভ করলাম, নাইট স্টে করলাম, পরের দিনও গেম ড্রাইভ করে আবার চলে এলাম। একদিন প্রোগ্রাম রাখলে প্রোগ্রামটা একটু হেট্রিক হয়ে যায়, যেহেতু একটা 200 কিলোমিটার যাওয়া বা 200 কিলোমিটার আসা প্লাস ওখানে সারাদিন সাফারি করা একটু হেট্রিক হয়ে যায়। 2 দিন প্রোগ্রাম রাখলে ন্যাশনাল পার্কটাকে ঘোরা যায় ভালো করে। কিন্তু 2 দিন যদি আপনি প্রোগ্রাম রাখেন, সেক্ষেত্রে ওখানে আপনাকে থাকতে হবে, সেই থাকার খরচ প্লাস হচ্ছে 2 দিনের ন্যাশনাল ফরেস্টে এন্ট্রি খরচ। তো সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেকটাই বেড়ে যাচ্ছে। মানে আমি যদি 2 দিনের সাফারি করতাম, আমার একার খরচ হতো প্রায় $600। শেয়ারিংয়ে গেলে অনেক খরচ কম, বাট প্রাইভেটে গেলে খরচ অনেকটাই বেশি। তো যারা সোলো আসছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ, তারা শেয়ারিংয়ে ঘুরুন। আর যারা অনেকে আসছেন, বন্ধুরা মিলে 5-6 জন আসছেন বা 4-5 জন আসছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা নিজেরা একটা গাড়ি বুক করুন, নিজের মতো করে ঘুরুন। সময় সকাল 8:17। যাত্রাপথে আমাদের একটা বিরতি। রাস্তার অভিজ্ঞতা খুবই ভালো, কারণ যে রাস্তা ধরে আমরা এসেছিলাম সেই রাস্তাটা কিন্তু কানেক্ট করা হচ্ছে নাইরোবির সঙ্গে মোম্বাসাকে, ওটাই হাইওয়ে। তো ওই হাইওয়ে ধরে আসার পর এমালি থেকে একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, সেই ডান দিকে রাস্তা ধরে যেতে হবে হচ্ছে অ্যাম্বোসেলি। তাও এখান থেকে অ্যাম্বোসেলি এখনও প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো এই জায়গাতে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে এখানে ওয়াশরুম রয়েছে, কারণ দেখুন এতক্ষণের একটা জার্নি, সকালে সবাই বেরিয়েছি, তো ওয়াশরুম যাওয়াটা খুব দরকার। আর সেই সাথে এখানে কফি শপও রয়েছে, চা কফি বা টুকটাক খাওয়ার দাওয়ার আপনারা এখানে খেয়ে নিতে পারবেন। তো আমি বললাম যে আমাকে চা কফি দুটোর একটাও দিতে হবে না, আমাকে দিন হচ্ছে গরম দুধ, আর সেই সাথে মকাই বাড়ি দার্জিলিং ব্ল্যাক টি ব্যাগ। আর এমনি তো আমি কিছু খাবো টাবো না বিশেষ, মানে খাওয়ার ইচ্ছে নেই, কারণ আবার যদি গতকালের মতো ওই দেখুন লায়ন, আরে ছেড়ে দিন, আমার তো হাগা চাপন, তাহলেই চাপ আছে আজকে। তো সব মিলে এখানে বিল হচ্ছে 500 শিলিং। আমাদের ওখানে যেমন পেটিএম ফোনপে, তেমনি এখানে রয়েছে হচ্ছে এম-পয়সা। তো এম-পয়সা দিয়ে কিন্তু এখানে আমি পে করে দিলাম। আমি একটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে, যে আপনারা কিন্তু সঙ্গে না যথেষ্ট পরিমাণে কেনিয়ান শিলিং রাখুন। সবসময় সব জায়গায় ইউএসডি বার করতে যাবেন না, ইউএসডি ভাঙাতে পারবেন না, ইউএসডি সঠিক রেট পাবেন না। হোয়াট ইজ ইউর নেম? চার্লস। আর আমাদের সঙ্গে রয়েছে চার্লস ভাই। মাই নেম ইজ কৌশিক অ্যান্ড আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আমি চার্লসকে জিজ্ঞেস করলাম যে আমরা যে টাইমে অ্যাম্বোসেলি গিয়ে পৌঁছাবো, এই সময় অ্যানিমাল স্পট করা সম্ভব? আফ্রিকার যে বিগ 5 সেটা কি দেখা সম্ভব? এই জিনিসটা আপনাদেরকে জেনে রাখা দরকার। আপনারা তো আসবেন, পয়সা করে খরচ করে আসবেন। যে কোনো ন্যাশনাল পার্কে যদি আপনি সকালবেলায় ঢোকেন না, তাহলে আপনি অনেক অ্যানিমালস বেশি দেখতে পাবেন। কারণ ওরা তখন কি হয়, মানে বেরিয়ে এসে আর কি রাস্তায় ঘোরাফেরা করে। আপনার গেম ড্রাইভ হবে বা সাফারি হবে, আমরা যেটাকে সাফারি বলি, এরা বলে গেম ড্রাইভ। তো সেটা হবে হচ্ছে একদম টানা 12 ঘন্টা, সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত এই ন্যাশনাল পার্কগুলো খোলা থাকে। তো আপনি যত আর্লি মর্নিং শুরু করবেন, ধরুন 6টা, আপনি 6:30 শুরু করলেন বা 7টা শুরু করলেন, এবং বিকাল 5:30 6টা পর্যন্ত আপনি গেম ড্রাইভ করলেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি সব কিছু কভার করতে পারবেন। বাট আমরা যে টাইমটায় যাচ্ছি এখন কিন্তু প্রায় বেজে গিয়েছে 8:49, অর্থাৎ আমাদের পৌঁছে ঢুকতে সব কিছু করতে হয়তো 10:30 বেজে যাবে। এবার 10:30টার পরে আমরা ওই বিকাল 4টে পর্যন্ত বা 3টে পর্যন্ত সাফারি করে কতটা কি কভার করতে পারবো, কতটা অ্যানিমাল দেখতে পাবো, সেটা আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে আপনারা 2টো ন্যাশনাল পার্ক করুন, 1টা করুন বা 3টে করুন, সবসময় চেষ্টা করুন সেখানে অন্তত 1 রাত আগে পৌঁছে যাওয়ার। মেন রোড থেকে সাফারি গাড়ি প্রবেশ করলো অফ রোডে, আর ঝাঁকুনি সে আর বলার মতো নয়। আমাদের চালক চার্লস বলল এই পথ ধরলে অ্যাম্বোসেলি পৌঁছানোর রাস্তা কিছুটা শর্টকাট হবে। গাড়ি কখনো ডানে কাত মারছে, বাঁয়ে কাত মারছে। আর সাফারি করার সময় এই গাড়ি নির্বাচন করার ক্ষেত্রেও একটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে 2 রকম গাড়ি চলে, একটা হচ্ছে ল্যান্ড ক্রুজার, একটা হচ্ছে ভ্যান। ভ্যানে করেও সাফারি করা যায়,
খরচ তুলনামূলক কম, তবে সাফারির জন্য আমি সবসময় বলবো যে একটু বেশি খরচা হলেও ল্যান্ড ক্রুজারই নিন। 7 জনে জার্নি করুন বা 4 জনে জার্নি করুন বা 1 জনে জার্নি করুন, মানে ভ্যানের থেকে ল্যান্ড ক্রুজারের জার্নিটা করে আপনার আরাম পাবেন। সবই তো লং ডিস্টেন্স জার্নি। এখনো অবধি আমরা অ্যাম্বোসলি ন্যাশনাল পার্কের গেটের কাছে পৌঁছাইনি, তার আগেই রাস্তার মধ্যে দর্শন করলাম হচ্ছে জিরাফ। এরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আমাদের গাড়ির আওয়াজ পেয়ে এরা জঙ্গলের ভেতরে চলে গেল। চলার পথে একধারে নজরে এলো হরিণের মতো দেখতে একদল তৃণভোজী প্রাণী। আমার চালক চার্লস বলল, এর নাম জেরেনুক বা জিরাফ গাজেল। অন্যান্য হরিণদের তুলনায় এগুলো অনেকটাই লম্বা আর সরু ঘাড়। এজন্যই এরা পেছনের পায়ে ভর দিয়ে মাটি থেকে অনেকটাই বেশি উচ্চতায় পৌঁছে গাছপালা থেকে খাবার সংগ্রহ করতে পারে। এরা উচ্চতায় 2.5 ফুট থেকে 3.5 ফুট পর্যন্ত হতে পারে। এই জিরাফ গ্যাজেল প্রজাতির হরিণদের মধ্যে শুধুমাত্র পুরুষ গ্যাজেলের শিং রয়েছে। Giraffe gazelle, you see, it has a very long neck and a small head, yeah? কেনিয়ার এই সাভানা অঞ্চলে সবথেকে বেশি দেখা যায় গ্রান্টেড জেব্রা। আমাদের গাড়ির আওয়াজ শুনে ওরা ভয়ে ছুটে পালালো। জেব্রা এ যাবো দূর থেকে দেখেছি, এবার কাছ থেকে দেখলাম। জেব্রা এখানে কমন। সাভো ন্যাশনাল পার্কের মতোই অ্যাম্বোসালি ন্যাশনাল পার্কের আশেপাশের মাটির রং পুরোপুরি লাল। এই যাত্রাপথ বারবার মনে করে দিচ্ছিল আমাদের বাঁকুড়া জেলার কোনো এক প্রত্যন্ত গ্রামাঞ্চলের কথা। বিভূতিভূষণ চাঁদের পাহাড়ে লিখছেন, গ্রাম বাংলা ছেলে শঙ্কর, এই আকাশ বাতাস সবকিছু যেন তার খুব চেনা। অ্যাম্বোসালি ন্যাশনাল পার্কের কিছু আগেই রয়েছে মাসাই ভিলেজ বা মাসাই উপজাতিদের গ্রাম। চার্লস বলছিল, এই জায়গাতে বড় বড় কুয়ো তৈরি করা রয়েছে, যেখান থেকে মাসাইরা জল সংগ্রহ করতে আসে। কিন্তু মাসাই ভিলেজটা অপশনাল, এর জন্য 25 ইউএসডি লাগে পার পারসন। তো যদি আপনারা মাসাই ভিলেজ দেখতে চান তাহলে টিকিট কেটে ঢুকতে পারেন, যদি না দেখতে চান না ঢুকতে পারেন। এখানে সব জায়গায় কিন্তু একটা বা দুটো করে মাসাই ভিলেজ রয়েছে। সাবোতে গেছিলাম, সাবোতেও ছিল, অ্যাম্বোসলিতেও রয়েছে, আবার এরপরে যখন মাসাই মারে যাবো সেখানেও মাসাই ভিলেজ রয়েছে। আফ্রিকার বিভিন্ন উপজাতি এবং তাদের গ্রাম্য জীবন নিয়ে অন্য লেভেলের ডকুমেন্টারি করেছি পরবর্তী দেশ ইথিওপিয়াতে, যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পুজোর পরে। তাই মাসাই গ্রাম দেখা নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, বা বলা ভালো, আপনারা এ যাবৎ যা দেখছেন সবকিছুই ট্রেলার, এখনো বাকি আছে আসলি পিকচার। আর নাইরোবিতেও কিন্তু একটা ন্যাশনাল পার্ক রয়েছে, ওটা হচ্ছে শহর কেন্দ্রিক। মানে পৃথিবীর এমনই একটা জায়গা নাইরোবি, যেখানে শহরের পাশে একটা ন্যাশনাল ফরেস্ট রয়েছে। তো যারা নাইরোবি আসছেন, একটা দিন নাইরোবিতে স্টে করবেন, নাইরোবির সাইট সিইংয়ে কিন্তু আপনারা নাইরোবি ন্যাশনাল পার্ক, মাম্বা ভিলেজ, মাসাই মার্কেট এগুলো রাখতে পারেন। এবারে রাস্তার ধারে দেখা হলো অস্ট্রিচ বা যাকে আমরা চিনি উট পাখি বলে। চার্লস বলছিল, আফ্রিকায় 2 ধরনের উট পাখি দেখা যায়। এক শ্রেণীর উট পাখি যারা সাহারান আফ্রিকার বৃহৎ অংশে বসবাস করে, আরেক শ্রেণীর সোমালি উট পাখি যারা আফ্রিকার সিং অঞ্চলে বসবাস করে। এই পাখিগুলোর ওজন সাধারণত 65 কেজি থেকে 150 কেজি পর্যন্ত হতে পারে। স্থলজ পাখিদের মধ্যে এই অস্ট্রিচ সব থেকে দ্রুততম, যারা ঘন্টায় 70 কিলোমিটার স্পিডে দৌড়ানোর ক্ষমতাও রাখে। মাংস এবং ডিমের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এই উট পাখির চাষ করা হয়, যদিও এগুলো চাষ করা নয়, এগুলো বন্য উট পাখি। সময় সকাল 10:04, আমরা পৌঁছে গেছি অ্যাম্বোসলি ন্যাশনাল পার্কের। এটা হচ্ছে ইরিমিতো গেট। অ্যাম্বোসালি ন্যাশনাল পার্কে প্রবেশের জন্য মোট 5টি গেট রয়েছে: কিতিরুয়া গেট, ইরেমিতো গেট, কিমানা গেট, অ্যাম্বোসালি এয়ারপোর্ট গেট এবং মেস হানানি গেট। তো দেখবো যে কত কি চার্জেস লাগছে এখানে এন্ট্রি করার জন্য পার পারসন। এটা হচ্ছে অফিস, যেখানে আমরা পে করব এবং পে করে আমরা আমাদের টিকিট নেব। $61 পার পারসন হচ্ছে এখানকার এন্ট্রি ফি, আর $2 হচ্ছে ট্রানজ্যাকশান চার্জেস। টোটাল সব মিলিয়ে হচ্ছে 63 ইউএসডি পার পারসন। আর এই টিকিটটার ভ্যালিডিটি 24 ঘন্টা। আপনাদের এবারে দুটো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। প্রথমত, আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা নিজেরা কোনো রকমে একটা গাড়ি অ্যারেঞ্জ করব, তারপরে সাফারি গেটের কাছে আসবো, এখান থেকে গাড়ি পেয়ে যাবো, সেই গাড়ি নিয়ে আমরা সাফারি করব, খরচ কমে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এই চত্বরে কিন্তু যে গাড়ি আপনি বুক করে আসছে, সেই গাড়ি ছাড়া অন্য কোনো সাফারি গাড়ি কিন্তু এখানে বসে নেয়, যারা হাঁক দেবে, চলুন ঘুরে দেখুন অ্যাম্বোসালি, আমাদের সাথে চলুন ঘুরে দেখুন, এরকম কিন্তু কোনো ব্যাপার এখানে নেই। আপনি কিন্তু সাফারি গাড়ি বুক করে আসবেন, সেটা শেয়ারিং হোক বা সেটা প্রাইভেটে। 2 নম্বর, এখানে কিন্তু কোনো ক্যাশের ব্যাপার নেই যে আমি ক্যাশ নিয়ে এলাম, এই নিয়ে $60 ক্যাশ দিলাম, ক্যাশ কিন্তু এখানে নেবে না। সব কিন্তু হচ্ছে কার্ডে পে হবে। আপনাদের ক্রেডিট কার্ড অথবা ফরেক্স কার্ড, যেটাতে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান ফেসিলিটি রয়েছে এবং ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানটা অন রয়েছে। ব্যাপারটা খুব সিম্পল, কোনো জটিলতা নেই। জাস্ট আপনারা সাফারি বুক করবেন, সাফারি বুক করে গেটে আসবেন, সাফারির খরচ আলাদা তো আগেই নিয়ে নিচ্ছে, আর পার্কের এন্ট্রি খরচ হচ্ছে আলাদা। এই দুটো হচ্ছে মেন খরচ। এরপরে আপনার খরচ যেটা, সেটার ভেতরে গিয়ে আপনি খাওয়া দাওয়া করে লাঞ্চ করেন, সেখানে খরচ আছে। মাসাই ভিলেজ যাচ্ছেন, সেই মাসাই ভিলেজের খরচ আছে।
24 ঘন্টা ভ্যালিড, যখন আপনি টিকিট বুক করছেন তখন থেকে। কিন্তু যারা ডে সাফারি করবেন তাদের সাফারি এই সকাল থেকে বিকাল পর্যন্ত হবে। যারা দুদিনের সাফারি করবেন তারা যখন এন্ট্রি করছেন সেই এন্ট্রি টাইম থেকে পরের দিন 24 ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। 39,206 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই অ্যাম্বোসলি ন্যাশনাল পার্ক। জঙ্গলের ঘাস শুকিয়ে যাওয়ার পর দূর দূর পর্যন্ত উন্মুক্ত সমভূমিতে দেখা মিলছে বিভিন্ন জীবজন্তুর। অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কের মাটির রং সাদা। এর কারণ জানতে চাওয়ায় চার্লস বলেছিল যে এই মাটিতে লবণের প্রাচুর্য রয়েছে। রাস্তার একপাশে ঘুরে বেড়াচ্ছে এক জোড়া সেক্রেটারি বার্ড। এরা বেশিরভাগ সময় জোড়ায় থাকে, একটা মেল আর একটা ফিমেল বার্ড। জঙ্গলের সাপ এদের অন্যতম পছন্দের শিকার। ইস্ট আফ্রিকার যে ওয়াইল্ড লাইফ সেটা দেখার জন্য আসছেন, তো আমার একটা পরামর্শ যে আপনারা সঙ্গে না ভালো একটা ক্যামেরা নিয়ে আসুন। ক্যামেরা এবং সেই সাথে হচ্ছে ভালো লেন্স। যদি না মনে হয় যে না কিনে কী করবো, পরবর্তীকালে হয়তো অত ইউজ করবো না, সেক্ষেত্রে আপনার ক্যামেরা রেন্ট করেও আনতে পারেন। কলকাতায় বহু জায়গায় ক্যামেরা রেন্ট পাওয়া যায়। ক্যামেরা কিন্তু একটা ভালো নিয়ে আসুন, সঙ্গে জুম লেন্স। তাহলে কিন্তু এই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি দারুণ ক্যাপচার করতে পারবেন। এই ছবিগুলো সেরা ছবি হয়ে থাকবে। আমাদের গাড়ি এসে দাঁড়ালো একটা আকাশিয়া গাছের সামনে। আফ্রিকার এই সাভানা প্রান্তরে অত্যন্ত পরিচিত গাছ আকাশিয়া। পুরো সাভানা জুড়েই রয়েছে অগুন্তি আকাশিয়া। বিভূতিভূষণ তার চাঁদের পাহাড়েও এই আকাশিয়া গাছের উল্লেখ করেছেন। চার্লস দেখলাম প্রাণীবিদ্যা সংক্রান্ত একটা বই খুলে ওই আকাশিয়া গাছে বসে থাকা আফ্রিকান ফিশ ইগল সম্পর্কে বাকি টুরিস্টদের কিছু একটা বলছে। বৃহৎ প্রজাতির এই আফ্রিকান ইগল সাহারান আফ্রিকা জুড়ে পাওয়া যায়, যেখানে রয়েছে অনেক জলাশয়। এই পাখি মূলত দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের জাতীয় পাখি। ফিমেল ইগল মেল ইগলের থেকে আয়তন এবং ওজনে অনেক বড় হয়। জলাশয়ের মাছ এদের প্রধান খাদ্য। ক্রিস্টেড গৌশক বা বাংলায় ঝুটিয়াল গোদাসি করে এরা বাজ পাখি নামেও পরিচিত। এদের প্রধান খাবার ছোট ছোট পাখি, টিকটিকি, ইঁদুর, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদি। পালে পালে জেব্রার দল লাইন দিয়ে ফরেস্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রাস্তা পারাপার করছে। এটাই আসলে জেব্রা ক্রসিং। চার্লস বলল, স্যাভো ন্যাশনাল পার্কে জল, ঘাস সব শুকিয়ে গিয়েছে, তাই এরা সবাই যাচ্ছে অ্যাম্বোসেলি লেকের জল আর সবুজ ঘাসের সন্ধানে। জেব্রা, হরিণ, ওয়াইল্ড বিস্ট, হাতি সবাই একই পথে। এর কাছেই রয়েছে হচ্ছে লেক অ্যাম্বোসেলি। তো এইটা হচ্ছে জেব্রাদের করিডোর, আর এরা আসছে সাভো থেকে। প্রত্যেকটা ন্যাশনাল পার্ক কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। সাভো, অ্যাম্বোসেলি, যেহেতু ওখানে ঘাসটা শুকিয়ে গেছে, জল টল নেই, তো এরা যাচ্ছে দলে দলে। অ্যাম্বোসেলি লেকের ধারে জলও যেমন রয়েছে, ওখানে কিন্তু ঘাসও সতেজ। তো ঘাস খাওয়ার জন্য বা জল খাওয়ার জন্য ওরা যাচ্ছে, আবার এরপর ওরা ফিরেও যাবে। এখানে জেব্রাগুলো সব খেলা করছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, প্রচুর জেব্রা। এই পুরো তৃণভূমি জুড়ে শুধু জেব্রাই জেব্রা। বহু দূর পর্যন্ত বিস্তৃত এই তৃণভূমি জুড়ে ঘাস খেতে ব্যস্ত হাজারে হাজারে জেব্রা আর ওয়াইল্ড বিস্ট। মাঝে মাঝে দেখা মিলছে কয়েকটা হাতিরও, যদিও ওরা আমাদের এই যাত্রাপথ থেকে অনেকটাই দূরে, লেক অ্যাম্বোসেলির আশেপাশে। তবে জুম লেন্স সঙ্গে না থাকলে দূর থেকে এদের ক্লিয়ার ফুটেজ পাওয়া খুবই মুশকিল, তাই আমাকে আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তো সামনে রয়েছে বিগ ফাইভের একটা এলিফ্যান্ট। Or maybe হাতি দেখার জন্য এই জায়গাটা বিখ্যাত। হাতি আর হচ্ছে কিলিমাঞ্জারো। কিলিমাঞ্জারো সকালবেলা যেটুকু দেখতে পাচ্ছিলাম এখন আর দেখা যাচ্ছে না। ওয়েদার ক্লিয়ার না থাকলে দেখা যায় না। রাস্তার ডান দিক কিংবা বাঁ দিকে সর্বত্র একই দৃশ্য। আমরা যত আগের দিকে এগিয়ে যাচ্ছি ততই বাড়তে থাকছে এই বন্যপ্রাণীর সংখ্যা। শুকনো ঘাস জমি একসময় শেষ হলো। রাস্তার দুধারে দেখা দিল ছোট ছোট জলাভূমি, আর তার আশেপাশে জন্ম নিয়েছে টাটকা সবুজ ঘাস। এক ঝলক দেখলে মনে হবে এ যেন আফ্রিকা নয়, এ আমাদের বাংলার কোনো এক গ্রামের রাস্তা, যার দুদিকে রয়েছে সবুজ ধানক্ষেত। সবুজ ঘাসের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানলাম আমাদের খুব কাছেই রয়েছে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত লেক অ্যাম্বোসেলি। সবুজ ঘাসের মধ্যে এই সাদা মাটি দেখে বারবার মনে হচ্ছিল কে যেন মুঠো মুঠো লবণ ছড়িয়ে দিয়েছে এই বিস্তীর্ণ বনভূমিতে। ল্যান্ড ক্রুজার বলেই সম্ভব। যেখানে ঘাসটা শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে, সেখান থেকে সমস্ত প্রাণী দলে দলে লাইন বেঁধে চলে আসছে সেই জায়গায় যেখানে সবুজ ঘাস রয়েছে বা জল রয়েছে। তো এই জিনিসটা একরকম মাইগ্রেশন, আর এই মাইগ্রেশনটাই বড় আকারে হয় হচ্ছে মাসাই মারায়। জুলাই অগাস্ট মাসে সেরেঙ্গেটি যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ দিকে,
তো এই দক্ষিণ দিকে সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের যে তৃণভূমি এবং জল সেটা শুকিয়ে যায়, তখন লাখে লাখে প্রাণী, যারা তৃণভোজী প্রাণী, তারা সব দল বেঁধে ছুটে আসে হচ্ছে উত্তরের দিকে। আর উত্তর দিকে রয়েছে মাসাই মারা, যেখানে রয়েছে মারা নদী এবং সবুজ ঘাস। ওই ঘাস খাওয়ার জন্য বা জল খাওয়ার জন্য কিন্তু প্রাণীরা চলে আসে। এটাকেই বলা হচ্ছে গ্রেট মাইগ্রেশন। তো এই মাইগ্রেশন বৃহৎ আকারে দেখার জন্য কিন্তু ভাগ্যর দরকার আর সময়ের দরকার। এমন নয় যে আপনি প্রথম দিন গিয়ে মাইগ্রেশন পেয়ে যাবেন। এমনও হয়েছে অনেকে 7-8 দিন ধরে ঘুরে ঘুরেও মাইগ্রেশন পায়নি মাসাই মেলাতে। আবার এমন হয়েছে কেউ হয়তো হাফবেলার সাইট সিংয়ে পেয়ে গেছে বা হাফবেলার গেম ড্রাইভে পেয়ে গেছে হচ্ছে মাইগ্রেশন। তো এটার জন্য দরকার হচ্ছে ভাগ্য। সবাই মাইগ্রেশন দেখতে পায় না। বাট মাইগ্রেশন কীরকম হয় তার একটা উদাহরণ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে এই অ্যাম্বোসলিতে এসে। মাসাই মারায় মাইগ্রেশন দেখতে পাবো কি না তা জানি না, তবে আমাদের থেকে কয়েক হাত দূরে রাস্তা পার করে একদল হাতি চলেছে পাশের ঘাসের জমিতে। অ্যাম্বোসালি ন্যাশনাল পার্ক যে কারণে বিখ্যাত তার সাদা হাতি। সবুজ আর জলাভূমি এই হাতিদের ভীষণ পছন্দের জায়গা, তার প্রমাণ আগেই পেয়েছি। কেনিয়ায় যতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে হাতি দেখতে পাওয়া যায় এই অ্যাম্বোসালি ন্যাশনাল পার্কে। বিশ্ববিখ্যাত আফ্রিকার বুশ এলিফ্যান্ট এই অ্যাম্বোসালি ন্যাশনাল ফরেস্টেই পাওয়া যায়। এই হাতিগুলোর একরকম বিশেষত্ব রয়েছে, এদের নাক লম্বা এবং দাঁতগুলো খুবই বড় আকৃতির। এদের খাদ্য সাভানা ঘাস, ডালপালা, গাছের বাকল ইত্যাদি। অ্যাম্বোসালি ন্যাশনাল পার্কের ভেতরেই রয়েছে এয়ার স্ট্রিপস। নাইরোবি থেকে অ্যাম্বোসালি ছোট বিমান পরিষেবাও রয়েছে। সময় লাগে 45 মিনিট। ফ্লাইট প্রতিদিন আসা যাওয়াও করে। আপাতত এখানেই হবে ট্যুরিস্টদের টয়লেট ব্রেক। তো যারা ওয়াশরুম ইউজ করতে চায় এখানেই করতে পারবে, কারণ জঙ্গলের মাঝখানে তো কোথাও গাড়ি আর দাঁড়াবে না টয়লেট যাওয়ার জন্য। একদম যখন আমরা লাঞ্চ করব তখনই কিন্তু গিয়ে দাঁড়াবে। দেখুন এখানে সব সাফারির গাড়ি রাখা রয়েছে। এবং যদি আপনারা এই ফরেস্টের ভেতরে কোনো লজ বুক করেন তাহলে এখান থেকেই কিন্তু ওই গাড়ি এসে আপনাকে নিয়ে যাবে। আবার যখন আপনারা এখান থেকে ফিরে যাবেন তখন এখানেই আপনাদেরকে ড্রপ করে দেবে। ফরেস্টের মাঝখানে স্ট্রিপ ভাবা যায়। তো এখানে আসার কারণটা হচ্ছে এগুলো একটা অন্যরকম অভিজ্ঞতা। আপনি ভাবুন দূর দূর পর্যন্ত সব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঘাস শুকিয়ে গিয়েছে এবং সেখানে সব প্রাণীরা ছুটে বেড়াচ্ছে। ওদিকে হাতি, ওদিকে ওয়াইল্ড বিস্ট, ওদিকে সব সাফারির গাড়ি, তার মাঝখানে একটা জায়গায় এয়ার স্ট্রিপ। আলাদাই কিছু, আফ্রিকা অন্যরকম। এই চত্বরে একপাশে সাজিয়ে রাখা হয়েছে এই ন্যাশনাল পার্কের বিভিন্ন মৃত জীবজন্তুর মাথার শুকিয়ে যাওয়া কঙ্কাল, শরীরের হাড় ইত্যাদি। সবার স্কেলিটনগুলো এখানে পরপর পরপর সব রাখা রয়েছে। এই যে স্কেলিটনটা রয়েছে না, এটা হচ্ছে হাতির। হাতির যে মাথাগুলো সেগুলো সবচাইতে ভারী, বিশাল ভারী। এগুলো সব হাতির হাড়। এটা হচ্ছে হায়না হাতির, এটা হচ্ছে হিপ বোন, এটা হচ্ছে বাফেলোর মাথা। এই হচ্ছে ওয়াইল্ড বিস্টের স্কেলিটন। এই হচ্ছে গ্র্যান্ড গ্যাজেলের স্কেলিটন। এগুলো নিয়ে আপনারা এখানে ফটোগ্রাফি করতে পারবেন। টয়লেট ব্রেকের পর আবারও পথ চলা শুরু। নীল আকাশের প্রতিফলন অ্যাম্বোসালি লেকের জলে। এই জায়গা এতটাই সুন্দর যে বলে বোঝানো মুশকিল। দূরে হাতিগুলো লেকের জলে নেমে খেলা করছে। আরও একটা জিনিস রয়েছে, হিপো বা আফ্রিকার জলহস্তি। বিরাট আকৃতির এই জলহস্তি জলে শরীর ডুবিয়ে ঠান্ডা করছে। সন্ধে না হওয়া পর্যন্ত এরা জলেই থাকবে। অ্যাম্বোসালিতে এতক্ষণ ধরে গেম ড্রাইভ করার মাঝে যেটা দেখিনি সেটা হলো আফ্রিকান লায়ন। চার্লসকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে ও যা বলল, লায়ন হাইডিং, সিংহ সমস্ত এই যে বুশগুলো রয়েছে, মানে ঝোপঝাড় রয়েছে। এখন প্রচণ্ড রোদ আকাশে, দিনের বেলায় মানে দুপুরবেলায় এখন সব সিংহ লুকিয়ে আছে। সিংহ দেখার জন্য আসতে হবে হচ্ছে ভোরবেলায়। সিংহের দেখা না পেলেও এত পরিমাণে হাতি দেখলাম যে বারবার মনে পড়ছিল অ্যানিম্যাল প্ল্যানেটের কথা। অ্যাম্বোসালি ন্যাশনাল পার্ক এমনিতেই বিখ্যাত, অতএব এখানে সাফারি গাড়ির সংখ্যাও অনেক বেশি। আর এই চত্বরে প্রচুর হাতি, কোথাও সাদা হাতি, কোথাও কালো হাতি। স্নান টান করে এলো দিয়ে এখন ঘাস খাচ্ছে। ওগুলো তাই জল থেকে স্নান টান করে উঠে এলো দিয়ে এখন ওই জঙ্গলটায় ঘাস খাচ্ছে। আমাদের সুন্দরবনে একটা কুমির, হরিণ কিংবা বাঘ দেখলে টুরিস্টরা যেভাবে ছবি তুল বলে কোলাহল সৃষ্টি করে, এখানে তেমন কিছুই নেই। সাফারি গাড়িগুলো স্টার্ট বন্ধ করে দিয়েছে। পর্যটকরা চুপচাপ ক্যামেরা হাতে হাতিদের ফটো তুলছে। এখানে যতক্ষণ ইচ্ছে দাঁড়ানো, ছবি তোলা কিংবা ভিডিও করা যায়। তবে একটাই কন্ডিশন, কোনোভাবেই গাড়ি থেকে নামা যাবে না। বন্য হাতির চেহারাগুলো দেখেছেন? আমরা তো ডুয়ার্সের হাতি দেখি, সেগুলো তো সব ওদেরকে পরিচর্যা করা আলাদা করে, এদের তো আর পরিচর্যা করা হয় না, এরা তো জঙ্গলি হাতি। দেখুন কানগুলো, আরে বাপরে, আলাদাই কিছু চাল এদের। রোড ক্রস করবে এরা যখন রোড ক্রস করবে আমাদেরকে পিছোতে হবে।
এই চলে আসছে, ও যখন এগিয়ে আসছে সাফারির গাড়িকে সাইড করে নেবে। মানে এই হাতিটার এতটাও ক্ষমতা আছে এই গাড়িটাকে না উল্টে ফেলে দিতে পারে। হাতিদের এই রাস্তা পারাপারের সময় সেই উত্তর খুঁজে পেয়েছিলাম যে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কে হাতিদের গায়ের রং কেন সাদা। আসলে এই অঞ্চলের মাটি লবণাক্ত, সুতরাং মাটির রং সাদা। অতএব হাতিগুলো যখন জলাশয়ে ডুব দেয় তারপর তাদের গায়ে ওই কাদামাটি লেগে যায়। এরপর কাদামাটি রোদে শুকিয়ে ওদের গায়ের রং পুরোপুরি পাল্টে সাদা হয়ে যায়। অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কের ভেতরে রয়েছে একটা অবজারভেশন হিল এরিয়া, মানে উঁচু জায়গা যেখান থেকে পুরো জঙ্গলের একটা 360 ডিগ্রি ভিউজ পাওয়া যায়। অধিকাংশ ট্যুরিস্ট তাদের লাঞ্চ প্যাকেট নিয়ে এই জায়গাতে উঠে লাঞ্চ করে, বিশেষ করে যাদের প্যাকেজে লাঞ্চ থাকে। এখানে আমাদের সময় দেওয়া হয়েছিল 5 মিনিট। এই যে 5 মিনিট সময় দিল, আমাদের গাড়ি সবাই নেমে গিয়েছে, এর এখন ওপরে গিয়ে ছবি তুলছে, এই করছে ওই করছে। আরে ভাই ওপরে তো কিছু নেই, আমরা তো এসেছি এখানে অ্যানিমেলস দেখতে। তো আমি যদি এখানে না দাঁড়িয়ে আমরা যদি একটু ভেতর দিকে যেতাম তাহলে হয়তো আরও অ্যানিমেল স্পট করতে পারতাম। তো গ্রুপ ট্যুরে এটাই হচ্ছে প্রবলেম, যেখানে পয়সা কম সেখানে ভিউজও কম, মানে লোকজন খাওয়ার নিয়ে উপরে চলে গেল খেতে। এই জন্য গতকাল যখন স্যাভোতে আমি সাফারি করেছিলাম ওটা অনেক ভালো ছিল। আর এখানে কি হচ্ছে, এখানে ওই যে লাঞ্চের টাইম, ব্রেকফাস্টের জন্য টাইম, অবজারভেশন হিলে যাবো সেখানে টাইম, এখানে টাইম, ওখানে টাইম, এই টাইম দিতে দিতে 4টে বেজে যাবে, ব্যাস এই দেখে নিলাম পার্ক, গল্প শেষ। প্রাইভেট সাফারি অলওয়েজ প্রেফারেবল। আপনি দুটো পার্কই করুন, বেশি তো করতে হবে না, দুটোই করুন আপনি, কিন্তু প্রাইভেট সাফারি করুন, পয়সা একটু বেশি লাগুক, বাট আপনি শান্তিতে ঘুরতে পারবেন। কারণ এমনিতে আমাদের কম সময়, 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত আমরা সাফারি করব, তার মধ্যে যদি এতেই সময় যায় তাহলে আমরা কি দেখবো বলুন তো। 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, শ্বেতাঙ্গরা 15 মিনিট সময় অপচয় করে নিচে নেমে এলো। আবারও শুরু পথ চলা। আগের দিন সাভোতে বেবুন দেখতে পাইনি, আজকে অ্যাম্বোসেলিতে দেখলাম সেই বেবুনের দল। চাঁদের পাহাড়ে বেবুন আর কোলোবাস জাতীয় বাঁদরের অনেকবার উল্লেখ রয়েছে। সাফারি করার সময় মাঝে মাঝেই চোখে পড়ছে অদ্ভুত এক ধরনের ধুলোর ঝড় পাক খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে সেদিকে। এগুলোকে কি বলে তা আমার জানা নেই, তবে চার্লসকে জিজ্ঞাসা করতে ও বলল এগুলো নাকি সাফারি গাড়ির চাকার ধুলো। আর এখন যে জায়গা দিয়ে আমরা যাচ্ছি না, এই যে এরকম সব কাটা ঝোপ, এরকম ঘাস, এইটা হচ্ছে সিংহের জায়গা, মানে সিংহ এখানেই থাকে। এখন সিংহ দেখা যাবে কিনা সেটা হচ্ছে কথা, কারণ এখন ওরা এই You বেলা। see this palm trees, yep? আর এই সামনেই রয়েছে তানজানিয়া, আর এটা হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। কিন্তু এখন ওয়েদার খারাপ, মানে আকাশে মেঘের জন্য কিলিমাঞ্জারো এখন ঢেকে আছে। দিনের বেলাটা খুব ভালো দেখা যায়। সিংহের দেখা না পেলেও জঙ্গলের মধ্যে দেখা পেলাম এক অদ্ভুত অ্যাকোমোডেশনের, যার নাম টুকাই লজ। কেন অদ্ভুত অ্যাকোমোডেশন বললাম সেটা এবারে বলবো। দুজনের জন্য খরচ 30,000 টাকা, ওই ফুল বোর্ড, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। তবে এর থেকেও মাসাই মারা বেশি কস্টলি। এই জঙ্গলের মাঝে এই লজে থাকার আলাদা অনুভূতি আছে। এখানে ম্যাক্সিমাম ফরেনার, ইন্ডিয়ান পাওয়া যাবে না বললে ভুল, পাওয়া যাবে বাট খুব কম। এক্সপেন্সিভ জায়গা না, মানে এখানে যদি কেউ টাকা ইনভেস্ট করে সেটা জলে যাবে এটা বলা যাবে না। এইরকম একটা পরিবেশে এত সুন্দর একটা লজ, এত সুন্দর করে সাজানো, এইটা হচ্ছে এদের রিসেপশন। ভেতরে জাস্ট ফার্নিচারসগুলো দেখুন, এত সুন্দর করে সাজানো। যখন হলং লজ ছিল তখন কেউ যদি হলং লজে বুকিং পেত তাহলে তার মনে হতো সত্যি আমি যেন হাতে চাঁদ পেয়েছি। মানে এক রাত্রের জন্য হলং লজে বুকিং পাওয়া, সেখান থেকে সকালবেলা উঠে বা বিকালবেলায় সব বন্য জীবজন্তু দেখা, কারণ সামনেই তো সলবিটটা ছিল, গন্ডার টন্ডার আসতো ওখানে। বাট এই জায়গাটা আসার পর আপনি কি বলবেন, মানে এই লজে যদি আপনি রাত্রিবাস করেন সেক্ষেত্রে আপনি কি বলবেন বলুন। চারিদিকে পাখি ডাকছে, ওই সামনে ওই যে তৃণভূমি, সেখানে প্রচুর ওয়াইল্ড অ্যানিম্যাল ঘুরে বেড়াচ্ছে। এখন জেব্রা আর হচ্ছে ওয়াইল্ড বিস্ট সুইমিং পুলে স্নান করছেন। সুইমিং পুলে স্নান করতে করতে আপনি ওয়াইল্ড অ্যানিম্যাল দেখুন। এই দিকটায় রয়েছে এলিফ্যান্টস ভিউ, এখানে রেস্টুরেন্টও রয়েছে, যারা এখানে রাত্রিবাস করবে না তারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবে। ফেন্সিং রয়েছে যাতে অ্যানিম্যালস এর ভেতরে না চলে আসে, কিন্তু আমরা ওই ফেন্সিংয়ের কাছে গিয়েও বিভিন্ন ওয়াইল্ড অ্যানিম্যালস দেখতে পাবো। এখন জেব্রা রয়েছে, ওয়াইল্ড বিস্ট রয়েছে, ওদিকে হাতিও ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর জায়গাটা শুধু ভাবুন। এই যে টুকাই লজ, এখানে যে খাওয়া দাওয়া হবে, কি খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে বা দেখে নিন। স্টিম রাইস, স্যারাডাইস পটাটোস, গিদেরি, Yeah, there's maize and beans. বিনস, Yeah, we have seasonal vegetables. সিজনাল ভেজিটেবলস, We have stir-fried pasta. স্টার ফ্রাইড পাস্তা, And we have vegan matcha. বেগুন মটর আর বেগুন, Yeah, and we put tur dal. Tur dal. টুর ডাল, Yeah, tur dal. We put অনিয়ন কুলচা, Put braised beef. ব্রেস্ট বিফ, Yeah. Put
Considered Nile fillet. নাইল ফিলেট, Yeah. ইজ ইট ফিশ? Yeah, that's fish. এটা একটা মাছ। Yeah. Because the Cavalry roast রোস্টেড ল্যাম্ব লেগ, ওকে। এখানে সব রকম রয়েছে স্যালাডস, এইদিকে রয়েছে স্যুপ, চাটনি, পাঁপড়, lamb. Yeah. এইদিকে রয়েছে ফ্রুটস, The fruits and the কার্ডস অ্যান্ড ডেজার্ট। dessert corner. তো এটার জন্য প্রাইস হবে হচ্ছে 35 ইউএসডি পার পারসন, 35 ইউএসডি। যদি আপনারা মনে করেন যে না আমরা আলাদা করে খাবার অর্ডার দেব, মানে বুফেতে আমরা খাবো না, মানে আমি আলাদা করে অর্ডার দেবো, তো তখন আমাকে ওই রেস্টুরেন্ট থেকে চলে আসতে হলো যেখানকার বারে। তো এই বারে বসে দিতে হচ্ছে খাবারের অর্ডার। এই যে মেনু কার্ডটা দিয়েছে আমাকে, এর মধ্যে শুধু ড্রিঙ্কসই ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, ককটেল, দুনিয়ার ড্রিঙ্কস, ওয়াইন। তাই বললাম আমি দুপুরে যে খাবো, খাবার কোথায় পাবো? দেখুন ওয়াইন, শুধু ওয়াইনই খাই লোকে নাকি এখানে। লাস্টে আমাকে এই মেনুটা ধরালো, স্ন্যাক মেনু। এই দুপুরবেলায় ভাত ডাল তরকারির কোনো ব্যাপার নেই, এখানে আছে চিপস, স্যালাড, চিজ, টমেটো। এই রেস্টুরেন্টে আসলে মোটামুটি ঠিকঠাক খাওয়া দাওয়া খেলে আপনার 2000 টাকা খরচ হবে ভারতীয় টাকা, ঠিক আছে? এবার খিদেও পেয়েছে, না খেয়ে উপায় নাই, আজকে মুড়ি নিয়ে আসেনি। আর এখানে যদি সবার মধ্যে আমি না খাই লোকজন বলে, ভারতীয় লোকজনের তো পয়সা নেই, গরিব মানুষেরা, এটা তো ঠিক নয়। এখানে লাগানো আছে ব্যাস, আর আমি এখানে পয়সার জন্য কিপটামো করবো, এইটা ভাই করতে পারবো না। তো এখানে একটাই খাবার আমার মনে হলো পছন্দের মতো আছে, তো সেটাই খাবো। ওই যে লম্বা চওড়া খাবারটা অর্ডার করলাম, ভাবলাম বোধহয় ফ্রাইড রাইস টাইপের কিছু হবে। কি এসে দেখবেন, এই দেখুন। ভাবলাম আমার ফ্রাইড রাইস কই, বলছে ফ্রাইড চিকেন, আর এই দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, এইটারই নাম ওটা। আমি আলু ভাজা খেয়ে দিন কাটাবো? আর এই যে চিকেনের কি একটা ফ্রাই দিয়েছে, না আছে ঝাল, না আছে মশলা, পিওর মিষ্টি, পিওর চিকেন সুগার খাচ্ছি, এত মিষ্টি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখানে খরচা হচ্ছে 1800 কেনিয়ান শিলিং। আসলে এই সব জায়গা তো মানে টুরিস্টের উপরে নির্ভরশীল, টুরিস্টরা এখানে প্রচুর আসে, বেশিরভাগই বিদেশি টুরিস্ট। এবার এরা এত এখানে টাকা খরচ করে না ইউএসডি, এই জন্য এখানে ইন্ডিয়ান কারেন্সির কোনো গল্প নেই। ইউএসডি, ইউরো আর হচ্ছে পাউন্ড, সব জায়গায় ইউএসডি। এই যে এখানে সব ভাঙাচোরা বাড়িঘর দেখা যাচ্ছে না, এখানে আগে ছিল হচ্ছে অ্যাম্বোসলি লজ। এখানে বন্যা হয়েছিল, বন্যায় সব ডুবে গিয়েছিল, তার জন্য এই লজ পুরো শেষ হয়ে যায়। ফেরার সময় দেখি এক পাল সাদা হাতির দল ওই সবুজ ঘাসের জমিতে খেলা করছে, ওদের সঙ্গে ছোট ছোট বাচ্চাও রয়েছে। ফিরে যাওয়ার সময় এখানে কত হাতি দেখা পেলাম, এরা না জানি কোথায় ছিল। আর সব থেকে ভালো লাগছে দেখুন এই বাচ্চা হাতিগুলো, ওরা কি সুন্দর খেলা করছে। হাতি সবসময় পাঁকের মধ্যে মনে খেলা করে, যেখানে জল রয়েছে, ঘাস রয়েছে, ঘাসও খায়, ওরা কাদাও মাখে, আর কাদা মেখে মেখে এখানকার হাতির রঙগুলো সব এরকম হয়ে গেছে। বেলা ফুরিয়ে আসছে, অদূরেই ওই মা হাতি আর তার ছোট্ট বাচ্চাটাকে দেখিয়ে চার্লস বলল, ওই গ্রুপে সব থেকে যে ছোট হাতিটা, তাকে নিয়ে ওর মা একটু তফাতে রয়েছে। মা হাতি সবসময় তার বাচ্চাকে কাছে কাছেই রাখে। বাচ্চা হাতিটা কখনো মায়ের দুধ খাচ্ছে, কখনো ঘাসে মুখ দিচ্ছে, কিন্তু মাকে ছেড়ে আগে কিংবা পরে কোথাও যাচ্ছে না। অ্যাম্বোসেলির শেষ বিকেলে এই মা আর তার ছায়ের দৃশ্য অনেক দিন পর্যন্ত মনে থাকবে। ওই গ্রুপে আরও অনেক বাচ্চা হাতি ছিল। অনেকটা সময় ধরে আমরা ওখানে দাঁড়িয়ে ওদের সুন্দর সুন্দর ফটোগ্রাফি শ্যুট করেছিলাম। আর এই সব কিছুর মধ্যে সিংহ কিংবা লেপার্ড দেখতে না পাওয়ার হতাশা কোথাও যেন হারিয়ে গিয়েছিল। এই পথ ধরে ফেরার সময় আবারও দেখা সাদা হাতির আরেকটা গ্রুপের সঙ্গে। ওরা মনের সুখে সবুজ ঘাস খেতেই ব্যস্ত, আমাদের প্রতি খুব একটা ভ্রুক্ষেপ নেই। পাশেই দেখি আফ্রিকার বিগ ফাইভের আরও একটি বিরাট আকৃতির বাফেলো বা বুনো মোষ। চার্লস বলছিল এই বুনো মোষ এতটাই শক্তিশালী যে সিংহ কোনোদিনই একাকী এদের আক্রমণ করে না, করলেও একসাথে কয়েকটা সিংহ মিলে তবে এর শিকার করে। রাস্তার একদিকে হাতি, বুনো মোষ, রাস্তার উল্টো দিকে জলহস্তি মাঝে মাঝে মাথা তুলছে। আফ্রিকা ছোট ছোট বাচ্চাদের কাছে সব থেকে বেশি আকর্ষণীয়, অথচ পুরো ট্রিপে কোথাও একটা বাচ্চাকেও দেখিনি। Pumba comes from a Swahili word, pumbavu. Pumbavu means silly or stupid. এবারে দেখা পেলাম আফ্রিকার ওয়ার্থক বা শূকরের। স্থানীয় ভাষায় একে বলা হয় পুম্বা। অনেক আগে একটা কার্টুন দেখতাম, টিমন আর পুম্বা। একে দেখে সেই কার্টুনের কথাই মনে পড়ে গেল। আফ্রিকায় এই পুম্বাদের বিভিন্ন প্রজাতি রয়েছে। এবারে চার্লস একটা পাখি দেখালো, নাম বলল স্যাডেল বিল স্টর্ক। বাংলা করে দেখলাম মানিকজোড়। বিরাট আকারের এই পাখির প্রধান বৈশিষ্ট্য এদের লম্বা ঠোঁট আর বাসস্থান জলাশয়ের আশেপাশে।
বিকেল 3:54 আমরা পৌঁছে গেলাম সাফারির গেটে। সাফারি শেষ করার পর এখানে লোকাল যারা মাসাই তারা আসবে এইসব জিনিসপত্র বিক্রি করার জন্য। অল $20, এই সব করার দাম হচ্ছে $20। মাসাইদের হাতে তৈরি জিনিস, তো সেগুলো কিন্তু আপনারা এদের কাছ থেকে কিনতে পারেন। এখন এটা বার্গেনিং করে এটা বলছে এখন $10। এখানে জিনিসপত্র কেনার সময় একটু বার্গেনিং করে নেবেন। যদি এগুলো আপনি কেনেন তাহলে এদের সঙ্গে ছবি টবি তুলবে এরা সুন্দর করে আপনার সঙ্গে স্মাইল দিয়ে, না হলে চলে যাবে আপনার কাছ থেকে। ভেবেছিলাম মাসাই ভিলেজটা দেখবো এখানকার, কিন্তু এখন মাসাই ভিলেজ দেখা যাবে না, কারণ অলরেডি এখন 4টে বেজে গিয়েছে। যেতে যেতে আরও মোটামুটি 4 ঘন্টা লাগবে, রাত্রি 8টায় গিয়ে পৌঁছাবো। তো আমাদের সঙ্গে যারা আছে তারা এখন বলছে আমরা মাসাই ভিলেজ দেখবো না। এখন $20 থেকে হলো হচ্ছে $15, এখন হচ্ছে $10। বাট আমি বোঝাতে পারছি না আমার কাছে টাকা নাই। এইখানে না এরকম সব কটেজ টাইপের তৈরি হচ্ছে আগামী দিনে, যাতে মানুষজন এসে এই মাসাই ভিলেজে থাকতে পারে। মাসাই ভিলেজে থাকবেন, মাসাইদের সাথে নাচ গান করবেন, খাওয়া দাওয়া করবেন, মজা করবেন, ডলার স্পেন্ড করবেন। এখানে কোনো টাকা বা সেলিংয়ের কোনো গল্পই নেই, মানে এদের কারেন্সি শিলিংয়ের কোনো কথাই নেই, সব ডলার, এবং এদের হাতেও ডলার, এবং সবই ডলারে বিক্রি। হ্যাঁ, কেন এখানে জিনিসপত্রের দাম বেশি হবে না? এইদিকে সব রয়েছে এখানকার মাসাই ভিলেজ। যারা অ্যাম্বুসালি আসছেন এবং একটা দিন এখানে স্টে করছেন তারা কিন্তু মাসাই ভিলেজ দেখতে পারেন। লাস্টবারের মতো বলবো, কিছু টাকা বাঁচানোর জন্য গ্রুপ ট্যুরে কখনোই আসবেন না। নিজে আপনারা 2 জন আসুন, 3 জন আসুন, একটা পুরো গাড়ি ভাড়া করুন, ঘুরে নিন। টাকা বেশি খরচ হোক, বাট নিজের মতো করে ঘুরুন। খাওয়ার পেছনেও সময় নষ্ট হবে না, ব্রেকফাস্টের পেছনেও সময় নষ্ট হবে না, টয়লেটের পেছনেও সময় নষ্ট হবে না, ভালো করে ঘুরতে পারবেন। সন্ধ্যে 7:30 বেজে গিয়েছে, আমরা নাইরোবি ঢুকছি। আমার হোটেলে পৌঁছাতে বোধহয় 8টা বাজবে। যখন বেরিয়েছিলাম তখন অন্ধকার, যখন ফিরছি তখন অন্ধকার। সারা দিনের জার্নি। আবারও কালকে বেরিয়ে পড়া হচ্ছে মাসাই মারার জন্য। কালকে বোধহয় 7:30 কি 8টার সময় বেরোতে হবে। সাফারি শেষ করে এসে লাগেজ গুছিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম অন্য একটা জায়গাতে। তখন রাত প্রায় 11টা। নাইরোবিতে সারা রাত উবের সার্ভিস রয়েছে এবং একাকী সফরের জন্য পুরোপুরি সেফ। এরা সকালবেলা এসছে কেনিয়া এয়ারলাইনের ফ্লাইটে। ওই দিন সকালে ইন্ডিয়া থেকে নাইরোবি এসে পৌঁছেছে শেখর আর অনুপম। ওরা অবশ্য অন্য এয়ারবিএনবি বুক করেছিল। আমি সেই রাতে ওদের ওখানেই চলে এলাম। জমিয়ে হলো খাওয়া দাওয়া পুরো দেশি স্টাইলে, মাংস ভাত, মাংস ভাত। পরের পর্ব থেকে শুরু হবে আমাদের ত্রিমুখী অভিযান, মাসাই মারা থেকে ইথিওপিয়া, সবকিছু। ফিরব সেই গল্প নিয়ে আফ্রিকার 5ম পর্বে। আজ এখানেই শেষ করলাম।